সুপ্রদর্শক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। রঙিন এই চশমা পরিহিত অবস্থায় আমাদের তিনজনকে আপনারা যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। যদিও ঈদের আমেজ কেটে গিয়েছে, বাট এনটিভি ইউরোপের এই অনুষ্ঠানটিতে সেই ঈদের আমেজ এখন কাটেনি। না কাটার কারণেই কিন্তু সেই রঙিন সানগ্লাস পরে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমরা এই তিনজন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য এবং লিগ্যাল আপডেটস যেগুলো এসছে অতি সাম্প্রতিক সময়ে সেই লিগ্যাল আপডেটসগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের বিভিন্ন আইন বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো সেই আমেজ আপনাদের সাথে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কিংবদন্তের দুজন মহানায়ক, অতি মহানায়ক এবং আমাদের ব্রিটিশ বাংলাদেশি যে আইন জগৎ রয়েছে সেই আইন জগতের মহাপুরুষ, সেই দুজন মহাপুরুষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি সেই মহাপুরুষের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সর্ববায়ে রয়েছেন কিংবদন্তের একজন মহানায়ক ব্যারিস্টার এম কে হাসান ভাই। তিনি ঋত্বিক রোশন হিসেবে সুপরিচিত এবং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি ব্যাপকভাবে সম্পৃক্ত রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? হ্যালো মারিয়া, ইউ অল রাইট, ইউ অল রাইট। মারিয়া তো না, মারিয়া খানের বাবা। মারিয়া খানের বাবা, সরি, আমি মানে রং পারসনকে। নো, আপনি অনেক আবেগ দিয়ে কথা বলেছেন ভাইয়া। আপনি তো সেই আবেগ দিয়ে মারিয়ার সাথে কথা বলেন, আমি বুঝতে পেরেছি ভাইয়া। মারিয়া কে? মারিয়া খান হচ্ছে আমার ছোট মেয়ে। ও, তাকে যখন কেউ ফোন করবে তাকে বলতে হবে হ্যালো মারিয়া খান। জি জি জি, ধন্যবাদ। খুব হ্যাপি হয়। জি জি, সেই কারণে এই কথাটা আমার চলে আসছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি জানি আপনি খুব ভালো মানুষ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আজকের এই স্পেশাল এপিসোডে আসতে পেরে আমার ডান দিকে বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মোহিত খান আছে, আর বাম দিকে আমাদের কিংবদন্তির অন্যতম লয়ার। আমি ওর পরিচয় করে দিচ্ছি। আমি ভালোবাসা স্নেহ দিয়ে, নামটা বলেন না, নামটা আমি বলে দেবো। ও দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছেন। জি, দেখুন ভালোবাসা বন্ধন কিরকম, হাত আমার ছাড়ছে না একজন কাছ থেকে, ছেড়ে দিচ্ছে অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভাইয়া। এবং ফুডও আছে, আমি মানে ক্ষুধার্ত হয়ে গেছি। অবশ্যই একটু পরে আপনি বলে দেবেন সেটাকে। আর ঠিক এই কিংবদন্তি যে মহাপুরুষ, তার পাশে আরেকজন মহাপুরুষ বসে আছেন, যে মহাপুরুষকে স্পর্শ করে আমার এম কে হাসান ভাই মহাপুরুষ হয়েছেন, আর তাকে স্পর্শ করে আমি পথ ধরে হাঁটার চেষ্টা করছি। আমি সেই যে মহাপুরুষ আমার সর্ববামে যিনি বসে আছেন, তিনি আরেকজন মহানায়ক ব্যারিস্টার আবু রেজা ভাই, যিনি আমাদের এই লিগ্যাল কমিউনিটির ভিতরে তিনি অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আমার সমস্যা হচ্ছে এই যে আমাদের এই এম কিউ হাসান যে সুন্দরভাবে কথার জাদু দিয়ে সবাইকে মুগ্ধ করলো, আমার সীমাবদ্ধতার কারণে এত সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি না, কিন্তু খুবই ভালো লাগছে তোমাকে দেখে, কামরুলকে দেখে এই অনুষ্ঠানে আবার আমরা আসলাম। আমরা গত অনুষ্ঠানে যেগুলো হয়তো করতে পারিনি, আজকে আমরা চেষ্টা করবো দর্শকদের একটু দর্শক শুনে নিই। জি ধন্যবাদ। আমার ভাইকে আমি আবার ওনার থেমে যাওয়ার জায়গা থেকে কথা বলতে দেবো, বাট এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে আছেন, সেই দর্শক প্রশ্ন নিয়ে আমি সরাসরি ভাইয়ের চলে যাচ্ছি। হ্যাঁ সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? অনেক পরবর্তী সময়ে ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি লুটন থেকে শামীম কইরাম। জি ভাই, আমার একটা প্রশ্ন আছিল ব্যারিস্টার সবার গেছে যে আমার শ্বশুরের রাইটে আমার 3টা বাচ্চা উদ্দেশ্য আইছে, আবার পরে তারা প্রিসিডেল পাইছে 5 বছর। এখন কিটা আবার 5 বছর মেয়াদ হওয়ার পরে কিটা অটোমেটিক আবার তারা 5 বছর দিবনি না নিজে অ্যাপ্লাই করা লাগবে? ও জিনিসটা বুঝলাম। কুইক কোশ্চেন, এটা কি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে পেয়েছেন? জি, ইটালি ন্যাশনালিটি। এখন অটোমেটিক ভাবে তাদের এটা হয়ে যাবে কিনা, এক্সটেনশন হবে কিনা, অথবা তাদেরকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কিনা, এই ছিল আপনার প্রশ্ন। উত্তর জানার জন্য চলে যাচ্ছি সেই মহানায়ক, কিংবদন্তি মহানায়ক, আমাদের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর আমাদের আবু রেজা ভাই। ভাই আপনি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হোম অফিসের বিভিন্ন গাইডলাইন অনুযায়ী তারাই কন্ট্যাক্ট করবে। এখন এখানে নতুন করে ফর্মাল কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নাই, হোম অফিসেই কন্ট্যাক্ট করবে। 5 বছর হয়ে যায়, এটা হচ্ছে অটোমেটিকটা, তাই না? আচ্ছা, আর তাহলে ওনাকে সেটেলমেন্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না? তারা তাকে কন্ট্যাক্ট না করে থাকে, সেক্ষেত্রে তারা হোম অফিসকে নক করবে। ধন্যবাদ, আমি আশা করি উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন, মিউট করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন, তাহলে আমাদের শুনতে পাবেন কাইন্ডলি।
আর ইন দ্য মেইন টাইম আমার যারা মানে এই কিংবদন্তি নায়ক যারা রয়েছেন, আপনারা সানগ্লাসটি খুলে আপনাদের আসল চেহারা দেখিয়ে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? ও আমার ফরিদ চাচা, ও এত স্যার, কলিজার ভিতরে এত আনন্দ দাও তুমি, যতবার আমি অনুষ্ঠানে আসি ফোন দাও তুমি চাচা। মে আল্লাহ ব্লেস ইউ চাচা, ভালো শুননি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার পক্ষ থেকে আমার এই দুইজন মানে মহামান্য অতিথিকে একটু সালাম দিয়ে দেন এবং ঈদ মোবারক বলে ফেলেন কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক সবাই। ঈদ মোবারক। ঈদ মুবারক। আপনার કોઈ প্রশ্ন আছে চাচা? না, প্রশ্ন নাই দাদা, আছি তো, অপেক্ষায় আছি, দোয়া করবেন। আমিন, সবসময় দোয়া করি এবং আপনি জানেন যে আমি কিন্তু কখন কাউকে মিসগাইড করি না, এবং আমি আপনাকে এর আগে যেভাবে গাইড করেছিলাম সেই গাইডেন্সটি ফলো করেছেন, আলহামদুলিল্লাহ রহমত দিয়েছেন, আপনি আবার রহমত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন চাচা। ধন্যবাদ। আমরা এই Thank you. ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যে আল্লাহ আপনাকে রহমদান করুক। তো ভাইয়া, আপনি যে জায়গায় থেমে গিয়েছিলেন আপনার বক্তব্য প্রকাশ করতে গিয়ে, আপনি সুন্দর করে কথা বলতে পারেন না, বাট আমরা সবাই জানি আপনি যে এত সুন্দর করে কথা বলেন, সেই কথা বলার ধরন থেকে এম কে হাসান ভাই শিখেছেন, এবং এই এম কে হাসান ভাই আপনাকে ধরে ধরে আমি শেখার চেষ্টা করছি, আপনি কত সুন্দর করে কথা বলেন। কথাটা হচ্ছে এই যে একজন দর্শক লাইনে আছেন, দর্শক একটু অপেক্ষা করেন, আমাদের 30 সেকেন্ড ভাইয়ের কথা বলুন। না, কামরুল যে আমাকে দেখে শিখেছে তা নয়, কামরুল আমাকে না দেখলেও সেগুলো করতে পারতো। আমি সামনে আছি বলে সে তো মনে করছে সে আমাকে একটা পেপার গাইড হিসেবে নিচ্ছে, কিন্তু আসলে কামরুল নিজেই স্বনামে এসে ধন্য। তুমিও অত্যন্ত, তুমি আমার স্নেহভাজন হিসেবে তুমিও অত্যন্ত নিজের গুণে স্বনামে সগুণে তুমি খ্যাত। ভাইয়া আমি কাছে এটাই খুব ভালো লাগে যে তোমরা আমাকে যে বড় ভাই হিসেবে মানো, সম্মান করো, ইজ্জতটা দাও, সেটা আমার অনেক বড় পাওয়া। আমি একটু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার পাশের যে ভাই বসে আছেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই ভাই দুজন পাশে বসে আছে। আমার সব ডানে যিনি বসে, বামে যিনি বসে আছেন, উনি যদি বাংলাদেশে থাকতেন হয়তো বা আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন, অথবা বাংলাদেশ কনটেক্সটে উনি বাংলাদেশের হয়তো চিফ জাস্টিস হয়ে যেতে পারতেন। এই ধরনের মহাগুণের অধিকারী তিনি। এবং তার পাশে যে এম কে হাসান ভাই বসে আছেন, তারও একই গুণ রয়েছে। তিনি বাংলাদেশে থাকলে হয়তো প্রধান বিচারপতি না হলেও তার কাছাকাছি একটি পদে তিনি আসীন হতেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই রহমত দিয়েছে। তবে এখানে একটু বলে নিই যে তুমি যে কথাটা বলছো এটা কিন্তু ধ্রুব তারার মতো সত্য হতো যদি উনি বাংলাদেশে থাকতো, কারণ ওনার যে বেস্ট ফ্রেন্ড উনি কিন্তু এখন চিফ জাস্টিস। এক্স্যাক্টলি। আমরা এটাও দেখেছি অনেকেই যখন এই বড় ভাই বাংলাদেশ চিফ জাস্টিস হয়ে গেছে, অনেকেই তেল মারার চেষ্টা করেছেন, কিন্তু ওনার আশেপাশে ঘেরার জন্য অপচেষ্টা করেছেন ওনারা। বাট মানে আমরা যারা সত্যিকার অর্থে ভাই, আমরা কিন্তু তেল মারিনি, দূর থেকে দেখি আমরা শুভেচ্ছা জানিয়েছি আমরা। তো এটাই হচ্ছে আমাদের অর্জন। তো ভাইয়া, আপনি যে থেমে গেছিলেন সে একজন দর্শক লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো হ্যালো, অনেকক্ষণ ধরে আপনি লাইনে ছিলেন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন আপনি? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ভাইয়া আবার বিরক্ত করলাম আমি শামীম লুঠন থেকে। যে আমার 3 জন বাচ্চার মাঝে 2 জন উদ্দেশ্য তারা পড়ালেখা করে, এখন ইটালি রয়েছে, এই নাই না এনোর ক্ষেত্রে কি কোনো সমস্যা হইব নি? আবার যিনি ইটালিতে আছেন এখন ওনাকে নিয়ে আসতে পারবেন কি, এই তো প্রশ্ন আপনার? না, ওনার রেনুর ক্ষেত্রে আরো 5 বছর প্রি সেটেল হওয়ার পরে অটোমেটিক দিবনি টানবে, না কোনো সমস্যা হইবে? আচ্ছা, প্রশ্ন আপনার শ্বশুর সাহেবের 3 জন বাচ্চা, তাই তো? আমার শ্বশুরে আমার 3 জন বাচ্চারে প্রি সেটেল করিয়াও না আনছে। বুঝছি, জি। তারা প্রি সেটেল পাইছে, 2 জন অলরেডি উদ্দেশ্য স্কুলে পড়ালেখা করে, আর একজন ইটালি রয়েছে, এর মাঝে মধ্যে আওয়া যাওয়া করে। কিন্তু ইন ফিউচারে যে সময় 5 বছর শেষ হইব, অটোমেটিক 3 জনের ওই বনি না। আমি একটু থামাচ্ছি আমি আপনাকে। 2 জনের কথা বলেছেন, নো প্রবলেম, যারা ইংল্যান্ডে আছেন, বাট তৃতীয় যে ব্যক্তি তার কিন্তু আম ছাড়া সব হারিয়ে যেতে পারে। কেন যেতে পারে আমি সেটা উত্তর জানার জন্য আমি যেহেতু অর্ধেক অংশ আমার ভাই উত্তর দিয়েছেন, আমি ওনাকে চলছেন। আবরুজা ভাই, আপনি বলে দেবেন। কারণ সমস্যা হচ্ছে এই, উনি কিন্তু 3 নম্বর যে বাচ্চাটা উনি কিন্তু ইংল্যান্ডে আসেননি। এখানে ইস্যু হবে যে তার জন্য যাওয়া আসা করছেন, উনি যেহেতু যাওয়া আসা উনি করছেন, ইটালিয়ান পাসপোর্ট নিয়ে আসছেন যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু এখানে রেগুলারলি উনি কিন্তু থাকছেন না। উনি যদি প্রতি বছরে 600 মানে কি বলে 6 মাসের বেশি যদি বাইরে থাকেন, তাহলে ওটা কিন্তু ওনার জন্য প্রবলেম হবে। তো সেই কারণে উনার কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে, যেহেতু উনার বাবা এদেশে অবশ্যই ধরে নিচ্ছে উনি 31শে ডিসেম্বর 2020-এর আগে উনি এদেশে এসেছেন, ওনার জন্ম হয়েছে তার আগে। তো সেক্ষেত্রে হয়তোবা নতুন করে অ্যাপ্লিকেশন করা সম্ভব। এই
কি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অটোমেটিক? সে পারবে না, কারণ যেহেতু সে আটকে যাচ্ছে। প্রি-সেটেল পায় নাই, জি। এবং যেহেতু সে এই 6 মাসের বেশি সে বাইরে থেকেছে। এই ব্যাপারে কিন্তু হোম অফিস অনেক ক্লিয়ার গাইডেন্স দিয়েছে। জি, আপনি দয়া করে তৃতীয় যে বাচ্চা তাড়াতাড়ি ইংল্যান্ডে নিয়ে আসেন আপনি, যাতে করে অ্যাটলিস্ট 5 না, বছর। সমস্যা হয়েছে আমার ওয়াইফ ছাড়া তো ও থাকে না। ওয়াইফের অ্যাপ্লাই করলাম কিন্তু ওরা আপিলে দিয়ে দিয়েছে। জি, আচ্ছা, তাহলে আপনার কিন্তু অনেকগুলি সমস্যা, একের ভিতরে অনেকগুলি সমস্যা রয়েছে আপনার। প্রথম সমস্যার সমাধান করার জন্য তৃতীয় যে বাচ্চাটি তাকে অবশ্যই আপনি ইংল্যান্ডে নিয়ে আসবেন। আর ওয়াইফে যদি এখন অ্যাপিলে থেকে থাকে, আপনি আপনার যদি আইনজীবী তার সাথে কথা বলেন। আর আপনি যদি মনে করেন যে অনুষ্ঠান শেষে আপনি আমার পাশে দুজন বিজ্ঞ আইনজীবী আছেন, তাদের কারোর সাথে কথা বলবেন। আমার থেকে অনেক বেশি পণ্ডিত নিয়ে এনার প্র্যাকটিস করছেন, ধন্যবাদ। আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। আপনার স্ক্রিন নিচে নাম্বারটি ফোন দিলে এম কে হাসান ভাই এবং আমার যে আবুল জাভেদ তাদের নাম্বার পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? Okay, তখন ধন্যবাদ ভাই। ইন ডিটেইল কথা বলে আপনি আপনার ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেন ভাই এখানে ওনার ওয়াইফের কিন্তু ভাই অ্যাপিলে রয়ে গেছে, তার মানে কি ওয়াইফের এখনো এন্ট্রি ক্লিয়ারেন্স হয়নি। এখন প্রশ্ন হচ্ছে ওয়াইফ এখানে কোন কনটেক্সট আসছে? ওয়াইফ কি ওয়াইফ আসতে পারেননি, ওনার ওয়াইফ কি তার বাবার কনটেক্সট আসতে যাচ্ছেন নাকি তার ওয়াইফ হিসেবে আসতে যাচ্ছেন? জি, জি। দুটো কিন্তু দু ধরনের জিনিস আছে। এই কারণে বলে দিয়েছি যে শোর পরে যদি ফোন দেয় তার হ্যাঁ, বাবার মাধ্যমে আসলে ইইউ, জি। উনার মাধ্যমে আসতে গেলে কিন্তু ইমিগ্রেশন রুলস। জি, ধন্যবাদ ভাইয়া। তো দর্শক, আপনি আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। তো অনুষ্ঠানের শেষে আপনি ফোন দিলে এই দুজন অতি মহামান্য অতিথি তারা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনার প্রশ্নের। তো ভাইয়া আপনি কি অ্যাড করবেন এখানে? না না না, ভাই যেটা বলেছেন পারফেক্ট বলেছেন এবং এর সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। আচ্ছা, That's fine. ধন্যবাদ। এই যে ইউ সেটেলমেন্ট, আমি জানি আপনি এগুলি নিয়ে নিয়মিত গবেষণা করেন। এই যে অটোমেটিক যে আপনার সেটেলমেন্টের যে বিষয়টি ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে উঠে আসছে 5 বছর কমপ্লিট করার পরে, অথবা যারা 3 বছর রয়েছে তাদের ক্ষেত্রে যে অটোমেটিক যে সেটেলমেন্ট দেওয়ার যে একটি পলিসি এসছে, এটি ব্যাখ্যা দিয়ে দেবেন আপনি? এই ব্যাপারে নতুন যে চেঞ্জটা আসছে যেটা মার্চ থেকে, সেখানে যে গাইডেন্সে বলা হচ্ছে যে এটা অটোমেটিক্যালি এখন 5 ইয়ার্স যারা প্রি-সেটেলমেন্ট স্ট্যাটাসে থাকবে, তো তারা এন্ড অফ 5 ইয়ার্সে যে হোম অফিস, আপনি আপনার উত্তরটি ভাইয়া খালি 30 সেকেন্ডে শেষ করে ফেলেন। তখন তারা যে দেখবে যে তাদের যে রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেটা তারা স্যাটিসফাই করছে কিনা, বিশেষ করে HMRC-তে তারা বেনিফিটের ব্যাপারটা, তারপরে অন্যান্য জায়গা ক্রস চেকিং করে তারা যদি হ্যাপি হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি দিতে হবে, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে না। মানে সেই ক্ষেত্রে এটি নিশ্চিত হবে যে এই ভদ্রলোক এখানে আছেন। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে, এবং আপনাদের কিংবদন্তির দুজন অতি জনপ্রিয় নায়ক ঋতিক রোশন এবং অমিতাভ বচ্চন তাদেরকে সাথে নিয়ে বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে আমরা কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলে যাচ্ছি সেই মহানায়ক, আমি যাকে ব্যারিস্টার সলিউশন এম কে হাসান, যাকে আমি খুব আদর করে শ্রদ্ধা পড়ে ঋতিক রোশন বলে ডেকে থাকি। এখন দেখা যাচ্ছে তাকে সানগ্লাস ছাড়া তার নিজের অবয়বে, নিজের আকৃতিতে। ভাইয়া, অ্যাসাইলাম সিকারদের জন্য নতুন যে একটি আপডেট এসছে, 2.5 বছরের সময়সীমা, 5 বছর সময়সীমা, কি ব্যাখ্যা দিয়ে দেবেন প্লিজ? আমরা জানি যে 5th of March জি। 2026-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়, সেখানে অ্যাসাইলাম সিস্টেমের উপরে ব্যাপক পরিবর্তন আনা হয়। জি। এবং বলা হয় যে 2nd of March 2026 থেকে এই অ্যাসাইলাম সিস্টেমটা, নতুন যে সিস্টেমটা, এটা ইফেক্টিভ হবে। জি। আগে যারা রিফিউজি হিসাবে গ্রান্টেড হতো তাদেরকে 5 years লিভ টু রিমেন দেওয়া হতো এবং হ্যাভিং কমপ্লিশন অফ 5 years তাদেরকে সেটেলমেন্ট এলিজিবল হতো। ধন্যবাদ। কিন্তু সেটাকে রিডিউস করে জি। এখন 2.5 years নিয়ে আসা হয়েছে এবং এন্ড অফ 2.5 years এতে আবার অ্যাক্টিভ রিভিউ করা হবে এবং দেখবে যে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন এক্সিস্ট আছে কিনা, তাহলে পরে এটা এক্সটেনশন হবে এবং এইভাবে তারা 20 years পরে যে তারা সেটেলমেন্ট পাবে। তবে এখানে দুইটা এক্সেপশন রাখা হয়েছে, যে স্টুডেন্ট রুটে যদি তারা ব্যাক করে এবং তারা যদি ওয়ার্ক রুটে যদি ব্যাক করে তাহলে হয়তো তারা শর্ট এন্ড টাইমে সেটেলমেন্ট পাবে। ধন্যবাদ। চমৎকার, এত সুন্দর উত্তর দিচ্ছিলেন, আমি হেসে ফেলেছিলাম মানে এই উত্তর দেওয়ার সময়। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, এই যে চায়ের যে কাপে চুমুক দিচ্ছিলাম, এই ক্রেডিট আমি দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন, যাকে আপনারা কখন দেখেন না, আমাদের অতি আদরের ছোট ভাই মশিউর ভাই। মশিউর ভাই তিনি আমাদেরকে আমাদের ব্রেকের সময় 3 ভাইকে 3 কাপ চা বানিয়ে দিয়েছেন। আমার গলায় যে সতেজতা এসছে, যে প্রাণ এসছে, সে কারণে আমি মশিউর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার 2 ভাইয়ের পক্ষ থেকে, আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে। এখন চলে যে সরাসরি কিংবদন্তির আরেকজন মহানায়ক, যিনি সবসময় গবেষণা করেন, জুডিশিয়াল রিভিউ নিয়ে উনি ব্যস্ত থাকেন। অসামান্য অনেক অবদান আছে এই আইন ফিল্ডে
এবং যিনি অতি সাম্প্রতিক সময়ে ফেক কস্ট নিয়ে তিনি অসামান্য একটি অবদান অর্জন করেছেন। তো কেন ফেক কস্টের কথা বলছি, যারাই এখন আপনাদের ভেতরে স্টুডেন্ট ভিসা থেকে স্কিল ক্যাটাগরিতে সুইচ করছেন অথবা পিএসডব্লিউ থেকে স্কিল ক্যাটাগরিতে সুইচ করছেন, ফেক কস্ট ব্যবহার করে অনেকেই ফেসে যাচ্ছেন। বিষয়টি কি জানার জন্য চলে যাচ্ছি কিংবদন্তির মহানায়ক ব্যারিস্টার এবং সলিসিটার, আমার অতি শ্রদ্ধাভাজন একজন ভাই ব্যারিস্টার আবুল রাজা ভাই একটু ব্যাখ্যা দিয়ে দেবেন। ফেক কস্ট হচ্ছে যে অনেকেই ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য এই যে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ এটা তারা নিচ্ছে কিন্তু ফেক কাগজের মাধ্যমে কিন্তু বহুত দিন ধরে অনেক কিছু কিন্তু মানুষ করে যাচ্ছে। এখন এটাতে যেটা হচ্ছে যে শুধুমাত্র এটা ধরা পড়লে যে 10 ইয়ার্সের জন্য যে তারা ব্যান হচ্ছে তাই নয়, তাদের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল প্রসিডিংসও কিন্তু ড্র করা হচ্ছে। এবং আমরা জানি যে এটা অনেকেই আপনারা হয়তো জানেন যে মুহূর্তে যখনই আমরা দেখলাম 2021 সালের এপ্রিলে যখনই আমরা দেখলাম যে কেয়ার ওয়ার্কিংকে তারা এই কী বলে শর্টেস্ট ক্যাটাগরিতে আনলো, তখনই কিন্তু আমি এই চ্যানেলে এসেই বলেছিলাম যে এটাকে খুব মিসইউজ করা হবে। হাজার হাজার মানুষ এই কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে দেশে আসবে এবং তারা কোনো জব পাবে না। এবং আমরা এই সম্প্রতিকালে দেখলাম অনেকগুলি কেসে এইভাবে কিন্তু কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে এসেছে কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে এসেছে, কোনো জব পায়নি, অন্য জব করতে গিয়ে ধরা খাচ্ছে। তখন জানা যাচ্ছে যে আগের জবটা ছিল আসলে ফেক জব। তারা কিন্তু দুদিক দিয়ে তারা দণ্ড পাচ্ছে। মনে রাখতে একটু থামাচ্ছি আপনাকে, আপনি দুদিকে কথা বলেন। এখন যদি কোনো অ্যাপ্লিক্যান্ট ফেক কস্ট ইউজ করে অ্যাপ্লাই করে এক্সটেনশন করার জন্য ধরা যদি পড়ে যায় যে এটি ফেক কস্ট, সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে দুটো আছে, একটা তার ইমিগ্রেশন ইমপ্লিকেশন, সে 10 ইয়ার্সের জন্য যে ব্যান হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে ক্রিমিনাল ইমপ্লিকেশন। একটু ভাই দাঁড়ান, ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জি আসসালামু আলাইকুম। মুহিত ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন ছিল। বলেন ভাই, কেমন আছেন আপনি? প্রথমে জিজ্ঞেস করি, একটু দাঁড়ান, ঈদ মুবারক, কেমন আছেন আপনি? জি ভালো। এখন প্রশ্ন জিজ্ঞেস করুন। জি ঈদ মুবারক আপনাদের। জি আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা বিএনপির অ্যাসাইলাম ছিল 2017 সালে। জি তখন আমি ডিটেনশন থেকে করেছিলাম। তো আমার অ্যাসাইলামটা 5টাকে ডিসমিস হয়ে গেছিল। জি তারপর আমি মডার্ন স্লেভারি ক্লেম করি। তো মডার্ন স্লেভারি ক্লেম করার পর আমি পজিটিভ কনক্লুসিভ গ্রাউন্ড পাই 2023 সালে। জি তারপর আমি ফার্দার সাবমিশন করি অ্যাসাইলামের গত বছরের মেতে। জি তারপর গত বছরের জুনে আমার ওই মডার্ন স্লেভারির জন্য 13 মাসের ডিসক্রিশনারি লিভ গ্রান্ট করা হয়। তো এখন আমার কি করা উচিত? আমার ফার্দার সাবমিশনটা কি রাখবো নাকি কন্টিনিউ করে যাব? আর আমার এই ডিসক্রিশনারি লিভটি কন্টিনিউ রিনিউ করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই ফার্দার সাবমিশন উইথড্র করে ফেলবেন, নাম্বার 1। আর সেকেন্ডলি, এই যে ডিএল ডিসক্রিশনারি লিভ যে পেয়েছেন আপনি 13 মাসের জন্য, এটিকে কীভাবে আবার এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটি জানার জন্য চলে যাচ্ছি ব্যারিস্টার সলিসিটর এম কে হাসান ভাইয়ের কাছে। ভাই বলবেন, এটা আপনার যে সিচুয়েশন আছে, যে সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আপনি পেয়েছেন এবং ডেফিনেটলি আপনার সেই ধরনের এভিডেন্সিয়াল ডকুমেন্ট থাকার পরিপ্রেক্ষিতে তারা স্যাটিসফাই হয়েছে, এরপরে কিন্তু আপনার এক্সটেনশনের ক্ষেত্রে আর আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। ধন্যবাদ স্যার। তাহলে এই যে ডিএল যখন রিসেন্টলি যখন সে এক্সটেনশন করবে, কি কি ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে? প্রথম হচ্ছে যেটা আমি সেটা একমত করি যে ডিএলটা কিন্তু অটোমেটিক্যালি রিনিউ হয়তো হবে না। জি, প্রথম কথা হচ্ছে ডিএলটা দেওয়া হয় মেনলি 3টে গ্রাউন্ডে। একটা হচ্ছে রিকভারি, একটা পিরিয়ড, একজন মডার্ন স্লেভারি ভিকটিম হচ্ছে, সে যে কষ্ট পেয়েছে কষ্ট থেকে রিকভারি করার জন্য। সেকেন্ড হচ্ছে তাকে দিতে পারে কোনো পুলিশ ইনভেস্টিগেশনে তার কোঅপারেশন লাগবে কিনা, এটা মনে করে। আর থার্ডলি হচ্ছে যে সে সাফারের কারণে এখানে কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে যারা আছে তাদের জন্য কিন্তু 2 বছরের আলাদা একটা ভিসারও কিন্তু ক্যাটাগরি আছে। কিন্তু ডিএল সামথিং উইচ উইল নেভার লিড টু সেটেলমেন্ট। থ্যাংক ইউ। তাহলে প্রশ্ন ছিল, তাহলে যখন উনি অ্যাপ্লাই করবেন এক্সটেনশন করার জন্য কি কি ডকুমেন্টস সাবমিট করবেন উনার এই যে 3টে ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে ওনাকে আসতে হবে। কারণ ডিসক্রিশনারি লিভ কিন্তু হচ্ছে যে উনি আদারওয়াইজ কোয়ালিফাই করে না, তারা তাকে সিম্প্যাথেটিক হয়ে তাকে কিন্তু দিয়েছে। আর ডিসক্রিশন কিন্তু ইজ নট ফর এভার। ডিসক্রিশনটা কিন্তু আমরা সে বলতে পারি না যে এটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেটের একটা প্রিরোগেটিভ।
ধন্যবাদ ভাই। এখন আমি যে ওনার প্রথম প্রশ্নের উত্তরে যে বলেছিলাম যে ওনার ফার্দার সাবমিশনটা উইথড্র করবেন কিনা, যেহেতু ডিএল দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে উইথড্র করে ফেলাটা আপনার জন্য বেটার, উইথড্র করে ফেলবেন, আমি স্পেসিফিক বলেছিলাম। আমি কি সঠিক বলেছিলাম নাকি? এখানে জিনিসটা যেটা হচ্ছে যে উনি যদি বিএনপির ক্যাটাগরিতে ফার্দার সাবমিশন করেন তবে এটা মিনিংলেস হবে। জি। এবং উনি যদি আদৌ বিএনপি করে থাকেন তো ওনার দের ইজ নো রিজন ফর হিম টু স্টে হিয়ার। সুতরাং আমার অ্যাডভাইস ঠিক ছিল। হ্যাঁ, তার হ্যাঁ, উনি যদি বিএনপি ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে বলছেন বিএনপি, এখন দেশে চলে যাওয়া উচিত। ধন্যবাদ। আর ভাই তাহলে আমি কি ঠিক বলেছিলাম? পারফেক্টলি রাইট আনসার ছিল। আমি কেন এই দুজনের কাছ থেকে যাচাই বাছাই করে ফেললাম? আমি তো শিখছি, আমি আইনের ছাত্র, এই দুজন মহাকাণ্ডারি আমাদের সামনে বসে আছেন, তাই যাচাই বাছাই করে নিলাম যে আমি ঠিক বলেছি কিনা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। তো ভাই ফেক আরেকজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন, আমি দর্শক প্রশ্ন চলেছি। আসসালামু আলাইকুম শিবু দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি বলুন, প্রশ্নটি করুন। আমার একটা কোয়েশ্চেন, আমার ওয়াইফের লাগি অ্যাপ্লিকেশন করতাম ডিসেম্বর আইএলআর লাগি, জি। কোন ইংলিশ টেস্ট লাগবে? এই ডিসেম্বর 2025-এ আইএলআর জন্য অ্যাপ্লাই করবেন? 26 ডিসেম্বর 2026-এ আপনার যেটা লাগবে আমি সরাসরি বলে দিচ্ছি, লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে আর বিয়ন্ড টেস্ট লাগবে। এই এখন বি2 টেস্ট এখন আসে। জি, বিয়ন্ড টেস্ট ইমিডিয়েটলি পাস করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কামিয়াব হয়ে যাবেন। হাজবেন্ড কোন লাগবে? জি, রিলেভেন্ট ডকুমেন্টস। এখন যদি আপনি বিয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন, 5 বছর যদি হয়ে থাকে তাহলে 5 বছর ডকুমেন্টস সাবমিট করবেন ওখানে, নাম্বার 1। সেকেন্ডলি আপনাদের বিয়েটা জেনুইন সাবসিস্টিং কিনা সেটা এস্টাবলিশ করার জন্য ডকুমেন্ট সাবমিট করবেন। আর যদি আপনি 5 বছরের থ্রুতে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার ইনকামটা 29,000 পাউন্ড যদি থেকে থাকে, সেই ডকুমেন্ট সাবমিট করবেন। আপনি ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করবেন, বাচ্চা কাচ্চা হলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট সাবমিট করবেন। জেনুইন ডকুমেন্ট সাবমিট করবেন যাতে করে এটা এস্টাবলিশ হয় এটি জেনুইন রিলেশনশিপ, এবং ইনশাআল্লাহ এটা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বি1 টেস্ট। বিয়ন্ড টেস্ট, বি2 টেস্ট এখন আসেনি, বিয়ন্ড টেস্ট আমি খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি আমি আপনাকে। ওকে ভাই? উনি যদি আগে 18,600 দিয়ে বাড়ায় থাকে তাহলে ওনার কিন্তু 29,000 লাগবে না। জি হ্যাঁ। তো আরেকটি এডিশন আপনার জন্য, যদি আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন আপনার ওয়াইফের জন্য, ক্লাসের জন্য অথবা করার জন্য, তখন যদি আপনার ইনকাম 18,600 দেখে থাকেন, এই সংক্রান্ত বিষয়ে আমার সম্মানিত অতিথি বলে দিয়েছেন আপনার 18,600 দেখলে হবে। বাট আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস, এর আন্ডারে যদি আপনার 29,000 পাউন্ডে যদি আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকেন প্রথম অ্যাপ্লিকেশনটা, তাহলে আপনার সেই 29,000 পাউন্ড আপনার অ্যাপ্লিকেশন শো করতে হবে, ইনকামটা শো করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস সাবমিট করলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফ কামিয়াব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। চলে যাচ্ছিলাম ভাই আপনার কাছে, আপনি সুন্দর করে আপনি আমাকে মানে যে জায়গাতে থেমে গিয়েছিলাম আমি, সেই জায়গাতে আপনি আমাকে কারেকশন করে দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, এখন আমি দুভাবে ভাগ করে বলেছিলাম যে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবে ফর দি এক্সটেনশন, সেক্ষেত্রে কী হবে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এখন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন অ্যালাউড হয়ে গেছে, এখন বাট পরবর্তীতে ইনভেস্টিগেট করে বের হয়ে এসেছে যে এই কস্ট ছিল অবৈধ, ফেক কস্ট, সেই ক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে যেটা হবে ভিসা উইথ ইমিডিয়েট ইফেক্ট, এটা কার্টেল হয়ে যাবে। এবং কার্টেল হবে শুধু তাই নয়, 10 ইয়ার্সের জন্য ব্যান হবে এটা ইমিগ্রেশন আন্ডারে, কিন্তু ইট ক্যান অলসো লিড টু ক্রিমিনাল প্রসিকিউশন। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক প্রশ্ন চলেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল্লাহ বলছিলাম মাইল্যান্ড থেকে। জি বলুন ভাই, আমাদের নেক্সট ড্রাইভার পাশেই বলুন। আমি আব্দুল্লাহ বলছিলাম মাইল্যান্ড থেকে। জি বলুন ভাই। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যেটা কামরুল স্যারের কাছে। আমি 3 বছর থেকে লন্ডনে আছি, ইউরোপিয়ান ফ্রি সেটেলমেন্টে 3 বছর হয়ে গেছে আজকে আমি লন্ডন আছি। এখন 2 বছর থাকার পর আমার স্পন্সর মারা গেছেন। এখন 3 বছর হয়ে গেছে আমার টোটাল লন্ডন থাকা অবস্থায়। এই অবস্থায় কি আমি কোনো আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারি, না 5 বছর করতে পারবো? আচ্ছা, আপনার স্পন্সর কি আপনার ওয়াইফ ছিল নাকি আপনার কোনো আত্মীয়স্বজন ছিলেন? হ্যাঁ, আমার বোন ছিলেন। আপনার বোন ছিলেন? আচ্ছা ভাই, স্পন্সর মারা গেছেন, আপনি বোনের ইসে আসছিল, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে এসেছিলেন, জি তাই তো? জি। আপনি প্রি সেটেলমেন্টে আছেন, এখন আপনার বোন মারা গেছে, তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে তার 5 ইয়ার্সই তো অপেক্ষা করতে হবে না। এটা যেটা আছে এটা ওই স্পন্সর মারা গেলে, না এখানে কিন্তু আছে একটা জিনিস, স্পন্সর হলে স্পন্সর মারা গেলে উনি ওই সেখানে হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে। জি হ্যাঁ, কিন্তু আছে। তো ওই জায়গাতে কিন্তু ফর্মে বলা নেই যে মানে স্পন্সর কি হতে হবে। সাধারণ বিবিএন ফর্মে লেখা আছে ওয়াইফ, মানে পার্টনারের ক্ষেত্রে বলা আছে, বাট ভাই বোন হলে কি হবে এই ধরনের কিছু লেখা নেই। বাট এটি গ্রে এরিয়া, আপনাকে এক্সপ্লোর করতে হবে এবং ওই ফর্মের আপনি যখন সাবমিট করুন তখন বলে দেবেন স্পেসিফিক্যালি যে আপনি কেন এই ফর্মটি ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং কেন কেউ ব্যাখ্যা দেবেন সেটা জানার জন্য চলে যাচ্ছে সেই ঐতিহাসিক আইনজীবী কিংবদন্তির মহাপুরুষ ভাই বলে দেবেন। অবশ্যই আপনাকে আর কি ব্রিভমেন্টের, যেহেতু উনি ছিলেন স্পন্সর যেহেতু নাই, তার মানে কিন্তু এই না যে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে। আপনি স্পন্সরের দেখায়, ব্রিভমেন্ট দেখায়, বাই অ্যানালজি আপনি অ্যাপ্লাই করে আমার ধারণা আপনি
ভিসাটা পেয়ে যাবেন, এক্সটেনশন আপনি এবং আমি আপনাদেরকে বলছি ওনার ধারণা, বাট আমি জানি ওনার ধারণা সঠিক ধারণা। এবং আপনি এরকম যোগ্য দক্ষ একজন আইনজীবী পরামর্শ নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটি করেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতের লাইফটিও সুনিশ্চিত হবে। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে যে জায়গাতে থেমে গিয়েছিলাম, অ্যাপ্লিকেশন করার পর যদি প্রমাণিত হয় যে ফেকটি ছিল কস্ট, আপনি বলেছেন সেক্ষেত্রে কি হবে? কাটেল করা হবে। কাটেল করা হবে। তাকে কি রিমুভ করে ফেলে দেবে হবে দেশ থেকে? কাটেল করার পরে যেটা হবে, কাটেল যদি তারা করে, জি, এবং এখানে দুই ধরনের আছে, ইমপ্লিকেশন আছে। এই ধরনের কার্টেলমেন্টে তিনি হয়তো অ্যাপিলের রাইট হয়তো পাবেন না, যেটা তাকে হয়তো অ্যাপিলের রাইট দেবে না, এবং যেটা তাকে করবে তার একটাই হবে রেমেডি, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এবং যেহেতু সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশন কোনো অবস্থায় যেহেতু অ্যাপিল তারা দেয় না, আনলেস দেয়ার ইজ এনি হিউম্যান রাইটস কন্টেন্ট, তার কিন্তু কোনো অ্যাপিল রাইট থাকবে না, তাকে জুডিশিয়াল রিভিউ যেতে হবে, অ্যাডমিন রিভিউ থাকবে না। ধন্যবাদ। ভাই বলতে চাচ্ছেন যে এখানে 6 ডেজ লেটার দেওয়া হবে না, স্ট্রেট ওয়ে কাটেল করে ইমিডিয়েট ইফেক্ট হবে, এবং ইমিডিয়েট তাকে এবং স্পটেই কিন্তু এটা তারা ইচ্ছা করলে এটা কার্যকর করতে পারে। অতএব যে সকল স্টুডেন্ট ভাই বোন যাদের অধ্যয়ন শেষ করে ফেলেছেন, অথবা যারা পিএসডব্লিউতে রয়েছেন এবং যারা মনস্থির করেছেন যে স্কিল্ড ওয়ার্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরি সুইচ করবেন, মেক শিওর আপনাদের কস্ট যেটা ইউজ করবেন সেটা যাতে ভ্যালিড হয়ে থাকে, নয়তো আপনাদের লাইফ নষ্ট হয়ে যাবে, আমছাড়া সব হারাবেন আপনারা। ধন্যবাদ। এক লাইন জাস্ট আমি একটা 30 সেকেন্ডে বলি, অনেকে আমরা দেখছি যে তারা তাদের মূল জব বাদ দিয়ে তারা 20 ইয়ার সাপ্লিমেন্টারি ওয়ার্ক করছেন খুব আনন্দের সাথে, এবং সাপ্লিমেন্টারি ওয়ার্ক কিন্তু তার আগের জবের সাথে তার কোনো সামঞ্জস্য নাই, কোডও নাই, কিছু করছে না, অনেকে জানেন এটা। এবং এর মধ্যে বিভিন্ন ঘটনা আছে, যেমন আমরা কাস্টেশনকে ব্রিস্টল থেকে একজন সে ম্যাকডোনাল্ডসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে, তাকে রাস্তায় ইমিগ্রেশন চ্যালেঞ্জ করে, সে তখন ওই বক্সটা ফেলে দিয়ে সে দৌড় মারে, তাকে কিন্তু ধরে পাকড়াও করে এবং স্পটেই তার কিন্তু ভিসাটা কাটিল করে দিয়েছে। ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন আলোচনা করতে করতে একটি বাংলাদেশ প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আমরা সবাই জানি যে মায়ের পদতলে সন্তানের বেহেশত একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। 75 বয়সে একজন অসহায় মাতা, তিনি ইন্তেকাল করেছেন বাংলাদেশে। তার 4 জন সন্তান ছিল। ইন্তেকাল করার 7 দিন পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন পোকামাকড় বাসা বেঁধেছিল। কি সন্তানদেরকে তিনি জন্ম দিয়েছিলেন পৃথিবীতে। ভাইয়া, পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, কীভাবে পালন করতে হবে, তা বাধ্য করার জন্য পৃথিবীতে কি এমন কোনো আইন আছে? যেটা বাংলাদেশে কোনো আইন আছে? যেটা আছে, কি করা উচিত? যদি এদেশের কনটেক্সটেও কিন্তু একটা লিগাল ডিউটি আছে, জি, ক্লোজ যারা রিলেটিভ তাদের উপর একটা লিগাল ডিউটি আছে। এবং আমরা জানি, এবং তোমার যদি মনে থাকে, টটে কিন্তু কেসে আছে, টটের একটা ওয়ান অফ দ্য গ্রস নেগলিজেন্সের কেস কিন্তু এটা আছে, যদি মনে থাকে, যে ভিক্টিমের নাম ছিল ফ্যানি। ফ্যানি কিন্তু সেই মানে তার একটু ইটিং ডিসঅর্ডার ছিল, সেই কারণে সে কিন্তু খাওয়া দাওয়া প্রায় বন্ধ করেই দিয়েছিল, একটা ঘরে কিন্তু সে মরে পুঁতেছিল। সেখানে কিন্তু আমরা দেখছি যে গ্রস নেগলিজেন্সের জন্যই কিন্তু এটা হয়েছে। মনে রাখতে হবে, গ্রস নেগলিজেন্স কিন্তু অলমোস্ট ভেরি ক্লোজ টু ক্রিমিনাল নেগলিজেন্স। ভাই, একটি কথা বলছি আপনাকে, আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে, আমরা গবেষণা করে দেখিনি যে এই হতভাগিনী মাতা যে ফ্ল্যাটে অবস্থান করতেন, সেই ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটিতে তার আরেকজন কন্যা সন্তান অবস্থান করতেন। কতটুকু হৃদয় বিদারক! 7 দিনও এই মায়ের কোন খোঁজ খবর ওনার মনে করেনি, প্রয়োজন ফিল করেনি নেয়ার। কোন ধরনের সন্তানেরা? না, আমি মনে করি এটার সাথে সাথে আরেকটা জিনিস আমরা মনে করতে পারি, আরেকজন মহিলাও কিন্তু পাওয়া গেছে, তার স্বামী এবং সন্তানেরা কিন্তু আমেরিকাতে থাকে। না ভাই, আমরা এই ঘটনা কিন্তু 7 জন, উনি কিন্তু 7 দিন এরকম মরে পৌঁছেছিলেন ঘরে। আমরা এই ঘটনা, তার মানে আমরা খালি একটা ঘটনা আমি বলছি না, এরকম অনেক ঘটনা কিন্তু আছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, বাট আমরা এই ঘটনাকে ফোকাস করছি এই কারণে। কি করা উচিত, আপনি কি মনে করেন? এটা জিনিসটা হচ্ছে কি, কোনো আইন দিয়ে তো কেউ এই ধরনের ডিউটি করতে পারে না। আমরা যদি এরকম আইন করি যে প্রত্যেক স্বামীকে তার স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীও স্বামীকে ভালোবাসবে, এরকম তো কোনো আইন হতে পারে না। এটা হচ্ছে আমাদের যে সমাজের যে মূল্যবোধ। একটু থামিয়ে বলছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন কিরকম থার্ড ওয়ার্ল্ডের থেকে জঘন্য একটি অবস্থায় এই মাকে পাওয়া গিয়েছে, এবং যে নার্স তাকে মানে আবিষ্কার করেছিলেন এই রুম থেকে, দুর্গন্ধে নার্সের নিজের ভিতরে নারী ভরে বেরিয়ে আসবে, এরকম অবস্থা আমার গায়লাম দাঁড়িয়ে যাচ্ছে। একে বলে মানবতা। হয়তো বা এই মহিলা কিন্তু আমার মাতা নন। আমার যে শ্রদ্ধা, আমার যে প্রিয়তমা স্ত্রী, তার মা যখন হসপিটালে ছেলের মানে মৃত্যুশয্যায় শায়িত, আমার 2 বাচ্চা, প্রথম বাচ্চাটার বয়স 6 মাস, আর তখন দ্বিতীয় বাচ্চার বয়স ছিল মাত্র 2.5 বছর। বাগি ছেলে দৌড়ে গিয়েছে মাকে লুক আফটার করার জন্য। এরকম এমপ্যাথি আসতে হবে
ফ্যামিলির মনের ভিতরে। তো ভাই চলে যাই আপনার কাছে, বলুন। আমাদের যেটা সমস্যা হয়েছে, আমাদের সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, জি। এবং এটা কিন্তু খালি একটা ফ্যামিলির ক্ষেত্রে নয়, আমি আমাদের একটু জাতীয়ভাবে আমার কথা সময় সামাজিক আছে? মূল্যবোধ। তখন আছে, আচ্ছা আপনি 30 সেকেন্ডে কথা বলে ফেলুন। আমাদের যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, এবং এখানে একই রকম ক্ষেত্রে নয়। আমরা জানি যে বাংলাদেশের অনেক পরিবারের ক্ষেত্রে যার সন্তানরা বিদেশে থাকে, বাবা মারা গেছে, বাবার লাশ তারা অপেক্ষা করছে, সন্তানের কেউ কিন্তু আসে নাই। ধন্যবাদ। সেই সন্তানদেরকে ধিক্কার জানাচ্ছি যারা তাদের পদতলে, মায়ের পদতলে যে বেহেস্তের ভিত্তিমূলে লাঠি মেরে মাকে এভাবে মানে মৃত্যুমুখে পাঠিয়ে দিয়েছিলেন। আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপনের দ্বার মধ্যে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আইন অধিকার ইউনিটের সাথে থাকুন, এই 3 জন আইনজীবীর সাথে থাকুন। ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির পূর্বে কীভাবে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে, আমাদের পারিবারিক জীবনে অবক্ষয় নেমে এসেছে, সেই বিষয়টির একটি টিপ অফ দ্য আইসবার্গ আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম। কিভাবে বৃদ্ধা মাতা 75 বছর বয়সে ইন্তেকাল করেছেন 4 সন্তানের জননী হয়ে। ফিরে যাচ্ছি আরেকটি অতি মর্মান্তিক আরেকটি ঘটনা নিয়ে। একটি ছোট বাচ্চা শিশুকে রেপ করা হয়েছিল আমাদের পীর আওলার দেশ শহর এবং অঞ্চল সিলেটে। সেই বিষয়টি জানার জন্য এবং সেই কেন নৈতিকতার এরকম স্খলন ঘটছে বোঝার জন্য চলে যাচ্ছি ব্যারিস্টার এবং সলিসিটর হিউম্যান রাইটস লয়ার এম কে হাসান ভাইয়ের কাছে। ভাই বলুন একটু ক্যান্ডি। এটা খুবই দুঃখজনক যে একটি বাচ্চাকে যেভাবে তার গলা কেটে ফেলা হয়েছে, রেপ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা খুবই হেইনাস ক্রাইম বলা যায়। এবং সে 164-এ সে তার স্টেটমেন্টে স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট দিয়েছে এবং সেখানে সে বলেছে যে সে এগুলো করেছে, যদিও বা এখন এসে ডিফেন্স দিচ্ছে যে না করি না ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা জঘন্য ব্যাপার হচ্ছে যে তার ওয়াইফ কিন্তু তাকে অ্যাসিস্ট করেছে এবং তাদেরও বোধহয় একটা বাচ্চা আছে, তো তারাও কিন্তু বাবা মা। তো আরেকটা বাচ্চাকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং সেখানে রেপ ওর বিষয়টিও জড়িত আছে এবং হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এটা করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা কোথায় আছি, কোথায় চলে এসেছি। এটা খুবই দুঃখজনক। যারা তাদের সে বাচ্চাটাকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি আমরা দোয়া করি যেন এই বাচ্চাটা বেহেশতে নসিব পান এবং তাদের বাবা মা যেন এই কষ্ট থেকে আল্লাহ যেন তাদেরকে মানে তারা ওভারকাম করতে পারে, এই দোয়া করি। ধন্যবাদ ভাইয়া। আর ভাইয়া আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি, সহমত প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করছি, বাংলাদেশের আইন ব্যবস্থায় আইন যাই থাকুক না কেন, আমার পক্ষ থেকে এনডিবি আইন অধিকার ইউনিটের পক্ষ থেকে সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে জনসম্মুখে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। জনসম্মুখে এনে তাদেরকে এমনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যাতে করে এটি দেখে উঠবি যারা অন্যান্য যারা ক্রিমিনাল রয়েছেন তাদের ভিতরে যে ভয় কেঁপে ওঠে, ওরে বাবা আমরা যদি এই ধরনের অপরাধ করে ফেলি তাহলে আমাদের উপরে এই ধরনের মানে খড়গস্ত চলে আসবে। এটি হচ্ছে আমার অনুরোধ। আর কীভাবে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এবং নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের অপরাধের হাত থেকে সমাজকে রক্ষা করা সম্ভবপর সেটি জানার জন্য চলে যাচ্ছে আরেকজন হিউম্যান রাইটস যাকে ধারণ করে থাকেন আমার বিজ্ঞ বড় ভাই সলিসিটর ব্যারিস্টার আবুল জাহ ভাইয়ের কাছে। ভাই বলবেন। মুহিত খান, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি এই যে বাচ্চারা মারা গেল অত্যন্ত মর্মান্তিকভাবে, এটাই কিন্তু প্রথম ঘটনা নয়, এবার শেষ ঘটনা হবে না। কয়েক মাস আগে মাগুরাতে আসিয়া নামে একজন, সে তার বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্বশুর কর্তৃক ধর্ষিতা হয়ে তাকে কিন্তু মারা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যদি তুমি দেখো, বাংলাদেশে মুসলিম কান্ট্রি আমরা দেখছি, বাংলাদেশে দেখবে যে মহিলাদেরকে প্রায় আমরা কাগজ খুললেই দেখবো গার্মেন্টস কর্মীর লাশ ঝুলছে, একটা মহিলা লাশ পাওয়া গেছে পার্কে। মানে এই যে নারীদের প্রতি যে আমাদের যে ডিসরেসপেক্ট সমাজে, এই যে দুজন বাঙালি বন্ধু, দুজন মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পরেও মহিলাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়নি বাংলাদেশে। এবং এটা সম্পূর্ণ যেটা আমরা শুরু করেছিলাম সামাজিক অবক্ষয়, মহিলাদেরকে এখনো আমরা সব ধরনের টার্গেট করি। এক টপিক থামিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, দর্শকদের উদ্দেশ্যে বলছি। দর্শক মন্ডলী যদি দেখেন যে কেউ
মুসলমান হিসেবে আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অবশ্যই হজ পালন করা, এটা আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ করতে হবে। বাট আমাদের ভিতরে এক শ্রেণীর বক ধার্মিক মুসলমান রয়েছে যারা কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সকল হজ পালন করে। এদের ভিতরে এক শ্রেণী রয়েছে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত। ভাইয়া, এই অপকর্ম থেকে বিরত থাকার জন্য কি করা উচিত মনে করেন? আমাদের প্রথমত আমাদের সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে একটু হয়তো এবং নারীদের যে সম্মান, একজন দর্শক লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মে আল্লাহ ব্লেস। হ্যাঁ আমি ভালো আছি, থ্যাংক ইউ। আপনাদেরকে এত সুন্দর প্রোগ্রাম, আমরা আসলে খুবই উপকৃত হই ধন্যবাদ এই প্রোগ্রাম থেকে। তো আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা আছি ফ্যামিলি প্রাইভেট লাইফে, আমি, আমার ওয়াইফ আর 2টা বাচ্চা। জি। বড় বাচ্চার ব্রিটিশ হয়ে গেছে 10 বছরের রাইটে, আর ছোট বাচ্চা 8 বছর চলতেছে। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের এক্সটেনশনের জন্য 1 বছর হয়ে গেছে, এক্সটেনশনের জন্য করছিলাম, এখন পর্যন্ত চালটা আছে না। জি। এই মুহূর্তে আমার কোনো কিছু করণীয় আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি দেশে যাব, আমি একা, তো অনেকদিন পরে যাচ্ছে, তো আমার ই-ভিসা অ্যাকাউন্ট আছে এবং কারেন্ট যে ওইটাও অ্যাক্টিভ আছে, তো আমার কি কি করতে হবে বা কোনো কিছু অসুবিধা কিনা এখন আলাপ করবে না? ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত করে উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের 2 প্রশ্নে আপনাদের অনুমতি নিয়ে। প্রথম যে প্রশ্নটি, আপনার ওয়াইফের 1 বছর হয়ে গেছে, আপনি যখন সলিসিটর থেকে তাকে দিয়ে ব্যবহার করে আপনি একটু জেন্টাল রিমাইন্ডার দিতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে চলে আসবে। আর দ্বিতীয়ত, আপনি বাংলাদেশে যাবেন, আপনি ঠিক কাজ করেছেন, আপনার ভিসাটি এই ভিসার সাথে, আপনার পাসপোর্ট ই ভিসার সাথে কানেক্ট করেছেন, তবে যাওয়ার আগে ই ভিসার একটি কপি শেয়ার করে, একটি কপি পাসপোর্টের একটি কপি সাথে নিয়ে যাবেন, যাতে করে আসার পথে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। ভাইয়া, আপনি যে জায়গাতে থেমে গিয়েছিলেন, যে অবক্ষয়ের কথা বলছিলেন। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পানিশমেন্ট যদি বাইরে আমরা এক্সিকিউটও করি, তার কথা হচ্ছে এর কি পরিমাণ ফলাফল পড়বে, কোন সমাজে পানিশমেন্ট ডেটারেন্ট হিসেবে কাজ করে। আমেরিকাতে কিন্তু ডেথ সেন্টেন্স আছে, আমেরিকাতে কিন্তু মার্ডারের রেট হচ্ছে বছরে 20 থেকে 34,000। জি ভাইয়া, ভাবা যায়? কিন্তু আরেকটা একদম সৌদি আরব, ওখানে জি, এটা সোসাইটির পরে ডিপেন্ড করে। মানুষের হাত কাটা হয়, কয়টা লোক আমরা রাস্তায় গেলে দেখবো হাত কাটা, এক্স্যাক্টলি একটা হাত কেটেছে, ডান। এই যেমন এটা সোসাইটির পরে এটা ডিপেন্ড করে। তো বাংলাদেশ এমন একটা কান্ট্রি, এটা আমি বলবো যে উই আর ডিলিং উইথ অ্যান আনগভর্নেবল পিপল, যাদেরকে গভর্ন করা, শাসন করা এবং কোনো জায়গায়, যেমন তুমি দেখবে রাস্তায় যেখানে জেব্রা ক্রসিং এর জায়গা ফাঁকা থাকতেও লোকে কিন্তু অন্য জায়গাতে রাস্তা পার হবে, এবং আইন মানন করতে, আইন না মানন করার মতোই মানুষ বাহাদুরি বলে মনে করে। আপনার অপিনিয়ন কি করা উচিত তাহলে এই ক্ষেত্রে? এটা হচ্ছে মানুষের শিক্ষা, সর্বস্তরের শিক্ষাকে উন্নত করতে হবে মূল্যবোধের ভিতরে। আর যেখানে পিতা যেখানে বকধার্মিক, সেখানে সন্তান কি শিখবে? সন্তান 100% শিখবে 100%। এদেরকে আমি হিপোক্রেটস ঘর থেকে শিখবে, স্কুল থেকে শিখবে। জি ভাইয়া, স্কুল এবং কলেজগুলো এবং মাদ্রাসাগুলোকে টার্গেট করতে হবে। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, মির্জাফরের পেটে মির্জাফরের সন্তান হওয়ার কারণে কিন্তু মিরন মির্জাফরের মতো হয়েছিল, এবং সেই ক্ষেত্রে ভাইয়া আপনার অপিনিয়ন কি? মানে এই মূল্যবোধে যে অবক্ষয় হচ্ছে, সেখান থেকে পরিত্রাণ করার যে রাস্তাটি কি? এটা আমাদের সামাজিকভাবে আমাদেরকে সচেতনতার সৃষ্টি করা প্রয়োজন রয়ে গেছে, এবং আমাদের ধর্মটাকে, আমাদের প্রকৃত ধর্মের যে প্রিন্সিপালগুলো আছে সেগুলোকে মানা। যেরকমের ব্যারিস্টার মোহিত বলছিল যে হ্যাঁ আমরা নামাজ পড়ছি, ঠিক আছে, নামাজের সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো, থাকা, সত্য পথে চলা, কাউকে না ঠকানো, কোনো ক্রাইম না করা, এগুলো আমাদেরকে করতে হবে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবকিছুই করছে, আবার দেখা যাচ্ছে যে শুধু নামাজটাই ধরে রেখেছে। এইখানে মানে ব্যালেন্স, নামাজের সব হচ্ছে, আর এইগুলো যেগুলো করছে এগুলো সবগুলো কিন্তু সব লোক দেখার নামাজ চলে যাচ্ছে। তো যে কারণে আমাদের নামাজের সঙ্গে আমাদের অনেস্টি, আমাদের সবাইকে রেসপেক্ট করা, তারপরে এথিক্সটিকে প্রপারলি আমরা যদি ইউটিলাইজ করি, তাহলেই কিন্তু আমরা ধর্মটাকে প্রপারলি পালন করছি, এবং সেইটা যদি আমরা পালন করতে পারি তাহলে আমার এথিক্স বলো, তারপরে সামাজিকভাবে সচেতনতা, এইগুলো কিন্তু আসলে কাজে লাগবে। এটি কন্ট্রোলের দায়িত্ব নিজের যারা আছেন, এটি অনুরোধ করছি। আমাদের হাতে কতক্ষণ সময় আছে আমাদের? আচ্ছা, বলছেন। তো এইটাই আর কি, যে আমাদের নিজেদের আত্মশুদ্ধি দরকার, এবং আমাদের
নিজেদেরকে বুঝতে হবে যে এটা অন্যায়, এটা করা যাবে না, এবং আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি, এবং আমরা জানি যে ভবিষ্যতে আমাদের জাজমেন্টেতে এর জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, এবং তখন কিন্তু বেহেশত এবং দোজখের ব্যাপারটা রয়ে গেছে। এইগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এই অন্যায়গুলো করতে পারি না। ধন্যবাদ ভাই। আমি কি এখানে অ্যাড করতে পারি? জি, অবশ্যই ভাই, জি। আমি তো যেটা মনে করি, আমি যেটা মনে করি, আমাদের নিজেদের সম্পর্কে তিনটা খুব মূল ধারণা আছে। আমরা মনে করি আমরা খুব দেশপ্রেমিক, আমরা মনে করি আমরা খুব ধর্মভীরু, আমরা খুব জ্ঞানের শিক্ষার্থী, আমাদের ছেলে কি করে স্কুলে না গিয়ে নোবেল প্রাইজ পায়। এই তিনটা কিন্তু ভুল। আমরা মোটেই ধর্মভীরু নই। ধর্মের নামে আমার কতগুলো সংস্কার মেনে চলি। আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, আমরা যাই জুতা চুরি করতে। আমরা মন্দিরে পূজা করতে যাই না, আমরা যাই লোকের পকেট কাটতে। তো এই জিনিসগুলো মনে রাখতে হয়। আমরা কিসের দেশপ্রেমী? আমরা দেশকে বিদেশি হাতে তুলে দেওয়ার জন্য দাঁড়ি। আমরা মনে করি আমাদেরকে দেশপ্রেমিক বানাতে হবে এবং ধর্মভীর বানাতে, যে ধর্মই বানাতে না কেন ধর্মের ভালো মানুষ হয়ে যেতে হবে, এবং এবং সেটার জন্য কি করতে হবে? জ্ঞানের, সত্যিকারের জ্ঞানের চিকিৎসা করতে হবে। ধন্যবাদ। আর আমরা যখন অন্যকে ভালো মানুষের জন্য বলছি তুই খারাপ, বাকি তিনটা আঙুল কিন্তু আমাদেরকে বলছে তুই খারাপ, এটা মনে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, যেহেতু লিগাল আপডেট দিয়ে শুরু করেছিলাম, এক মিনিট করে লিগাল আপডেট দেওয়ার পরে আমরা চলে যাবো আপনাদের পারফরমেন্সে। আপনি কি বলবেন B2 টেস্টের যে কথা উঠে এসেছে ইনডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে পরিবর্তনটি কি? B2 এটা হচ্ছে একটা হায়ার লেভেল টেস্ট, এবং এটা তারা 2027 থেকে তারা কার্যকরী করবে। সেক্ষেত্রে হবে যারা এখন B1 দিচ্ছে সেটেলমেন্টের জন্য, তাদেরকে B1 থেকে তারা আপগ্রেড হয়ে B2 হবে, যেটা অবশ্যই B1 থেকে কঠিন হবে। এবং এটার সাথে তারা যেটা ভাবছে, তারা লাইফ ইন দি ইউকেও কিন্তু পরিবর্তন করবে। লাইফ ইন দি ইউকে পরিবর্তন করে এই কোন রাজার কয়টা ওয়াইফ ছিল এগুলো প্রশ্ন না করে তার ব্রিটিশ পলিটিক্স এবং ব্রিটিশ যেটাকে আমার ফিলসফি আরো খুব কঠিন করে। ধন্যবাদ স্যার। সুতরাং যাদের আপনাদের যারা দর্শক রয়েছেন, যাদের সেটেলমেন্ট হওয়ার এলিজিবল রক্ষা অর্জন করে ফেলেছেন, আপনাদের উচিত এক্ষুনি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলা। চলে যাচ্ছে ভাই আপনার কাছে, আপনি কি বলবেন কাইন্ডলি এই যে NHS ডেট, মানে অনেক সময় দেখেছি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে NHS ডেট একটি লায়াবিলিটি হিসেবে কাজ করছে, বিষয়টি কি এবং এই ডেট এই লায়াবিলিটি থেকে কীভাবে বের হয়ে আসা সম্ভবপর? আমরা জানি যে অনেকে ভিজিটর ভিসায় আসে, তারা কিন্তু ইন্টাইটেল না এই NHS এর ট্রিটমেন্টের জন্য, কিন্তু অনেক সময় তারা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে হসপিটালাইজড হয় এবং পরবর্তী দেখা যায় যে বড় একটা বিল চলে আসে। তো আমি অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যে তারা হয়তো মায়ের জন্য আউটসাইড ইমিগ্রেশন রুলস, হিউম্যান রাইটসের বেসিসে করেছে, কিন্তু এই জিনিসটা তারা গোপন রাখে, আমাদেরকে বলে না। যখন আমরা অ্যাপ্লিকেশন করি তখন দেখা যায় যে তারা বলে যে 8,000 পাউন্ডের একটা বিল দেওয়া হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল এবং সেটা পেড করা আনপেড রয়ে গেছে। এইটির ইফেক্ট হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনটা অন দ্য বেসিস অফ আনপেড ডেট এর জন্য কিন্তু রিফিউজ করে দেবে। তো যে কারণে প্রথম যেটা করতে হবে, যারা ইনটাইটেল না তারা যদি কোনো ট্রিটমেন্ট নেয় তাদের ইনভয়েস দিতে হবে, এবং সেই ক্ষেত্রে এদেশে একটা সিস্টেম আছে যে কেউ যদি দিতে না পারে এটা ইনস্টলমেন্ট সিস্টেমে তারা লং টাইম ধরে কিন্তু এটা দিতে পারবে। তারা যদি একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে NHS এর সঙ্গে, তাহলে ওইটা দেখালে পরে এবং ওইটা সাবমিট করলে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হবে না, এবং এটা করা উচিত। ধন্যবাদ, খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, সুপ্রিয় দর্শক আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের এই পর্যায়ে এই যে কিংবদন্তি দুই মহাপুরুষ আমার পাশে বসে রয়েছেন এবং যাদের সান্নিধ্যে আসতে পেরে আমি মনের ভিতরে আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে। তো আমার ওয়াইফে কিন্তু সেই আনন্দ সে অনুভব করে। ভাই আপনি কি বলবেন সেই আনন্দের বহিঃপ্রকাশ কি ঘটেছে? আমাদের ঈদের যে প্রোগ্রামগুলো হয়, শুধু ঈদের না, অনেক প্রোগ্রামই হয় NTV-তে। তো বিশেষ করে আমাদের আইন অধিকার যখন হয় স্পেশাল এপিসোড, সেই সময় আমাদের ঐশ্বর্য রায় বলে একজন আছেন, অত্যন্ত গুণবতী একজন ভদ্র মহিলা, আমাদের ব্যারিস্টার মোহিত খানের ওয়াইফ, এবং তার মেয়ের নাম হ্যালো মারিয়া খান। তো উনি সবসময় আমাদের জন্য খাবার নিয়ে আসেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই খাবারগুলো এনেছেন। এখানে স্যান্ডউইচ আছে, ঝাল প্ল্যাটার আছে, আর এখানে হচ্ছে এটা কি পিঠা যেন, পাটিসাপটা প্ল্যাটার আছে দুইটা, এবং ওনার দুইটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা আর একটু বড় হয়েছে। তারপরেও কিন্তু অনেক আন্তরিক, এবং উনি আরেকটা জিনিস যে দিল খুলে উনি আমাদের সামাজিকতা এটা আছে, তো উনিও মানে তাদের ভিতরে একজন যে দিল খুলে উনি খাওয়াতে পছন্দ করে। এটা কিন্তু সে পেয়েছে মায়ের কাছ থেকে, এবং উনি পেয়েছেন মায়ের কাছ থেকে, এবং আনফরচুনেটলি উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। ওনার জন্য আমরা দোয়া করি যেন বেস্ট নসিব উনি হন। তো ওনার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক কষ্ট করে খাবার এনেছেন এবং সবসময় আমরা এনজয় করি, এবং আমরা টিভিতে
আমরা বলি যে ঐশ্বরিয়া রায়, ওনার অরিজিনাল নামটা কি? রুমিনা খান। রুমিনা খান। তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের পরে এটা খাবো এবং দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও আসতে পারেন আমাদের সঙ্গে অনেক শেয়ার করতে দেওয়া পারেন। হয়েছে। ধন্যবাদ ভাই। আপনি কি 30 সেকেন্ড কিছু বলবেন? আমি যেটা বলবো যে মিসেস রুমিনা খান, উনার এই আপ্যায়ন ছাড়া আমাদের আইন ও অধিকার স্পেশাল অনুষ্ঠানগুলো কিন্তু অপূর্ণ। উনি আছেন বলেই এটা দিয়ে আমরা যেটাকে আমরা বলি, আমরা খুব একটা ট্রাম্পন একটা ফিনিশ হয়। আমি আপনাকে ছোট করে বলে দিচ্ছি, আমি খালি জেনেছি রাতের বেলা সে পার্টি সাপটা বানিয়েছে, সকালবেলা উঠে আমি যখন রেডি হচ্ছি তখন গিয়ে দেখি যে আপনাদের জন্য ওই স্যান্ডউইচ রেডি করছে। এটাই ভালোবাসা ভাইয়া। জি ধন্যবাদ ভাইয়া। জানো, তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ভালোবাসার জন্য। ভাই এখন জানো মানে আমার ওয়াইফকে আমি আদর করে ভালোবেসে মন থেকে ডাকি জানো বলে। আমি একটু প্রমাণ দিয়ে দিচ্ছি, আরেকটা দেখুন। আমার এই যে গ্লাসটি আমার ছোট বাচ্চার গ্লাস, এই গ্লাসগুলি চলে গেছে বুঝছেন, ফ্রেমটি রয়েছে। আমি সে পরে এসেছি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে ভালোবাসা প্রদর্শন করার জন্য, আপনাদের প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করার জন্য। এবং আরেকটি সানগ্লাস আজকে নিয়ে এসেছিলাম। এই সানগ্লাস নিয়ে এসেছিলাম আমার যে মহামান্য অতিথি, আপনি যাকে বটবৃক্ষ বলে থাকেন, ব্যারিস্টার সলিসিটর আমাদের আবুল জাজেদ ভাই, তাকে শ্রদ্ধা জানিয়ে, তার যে সানগ্লাসটি শেপ একই ধরনের সানগ্লাস। ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি। আমি জানি ভাইয়া, ধন্যবাদ। এখন চলে যাচ্ছে আপনাদের পারফরমেন্সের ক্ষেত্রে। আমি জানি আপনি একই অঙ্গে আপনার অনেক রূপ, এবং হাসান ভাই আপনারও একই অঙ্গে অনেক রূপ। আপনি 600। হ্যাঁ মাশাআল্লাহ, আমি বলি 1200। সেই একই অঙ্গের একটি রূপ কি আজকে প্রকাশ করবেন দর্শকদের উদ্দেশ্যে? কি করতে যাচ্ছেন আপনি? কি শুনতে চাচ্ছেন? পারফরম্যান্স আজকে গান অথবা কবিতা কি করতে যাচ্ছেন আজকে? একটা গান গাইতে পারি, অনেক পুরাতন দিনের একটা গান, আমার জানি না কতটুকু মনে আছে, অনেকদিন গাওয়া হয় নাই। এটা হচ্ছে অনেকেই তোমরা নিশ্চয়ই জানো যে বাপ্পি লাহিড়ী, খুব নামকরা সঙ্গীত পরিচালক। বাপ্পি লাহিড়ীর বাবা কিন্তু বড় একজন সঙ্গীত শিল্পী ছিলেন, অপরেশ লাহিড়ী। তো অপরেশ লাহিড়ীর গাওয়া একটা গান, অনেক আগের প্রজন্মের, কন্ট্রোল রুমে দায়িত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আমরা তো আগের প্রজন্মের একজন। জি, এক সেকেন্ড, 1 মিনিট বলছেন। কি সবাই কি রেডি? জি সবাই রেডি। 2 মিনিট বলুন। সেই পথিকের চরণ চিহ্ন নাই, তারা কয় আকাশে আমি জেগে রই ছায়া পথ প্রান্তে, মোর দেয়ালে রয়েছে আকাশে সেই পথিকের চরণ চিহ্ন নাই। কাজলা দেয়ারও আছে সাত, তাই দূর পথবাহী আসে চাঁদ কলঙ্ক মাখাতে, তারা কয় আমি জেগে রই ছায়া পথ প্রান্তে, রয়েছে স্মরণে তার ঝরা পাতা কয়, ওগো কিশলয় ঝরেও কেন ধরতে পারোনি তুমি, হৃদয়ের রাগানো তার আসবে সে ফিরে মোর মায়া ঘিরে, ভোলে নাই তারে বাঁকা পথ, তাই ঝরা ফুলে ঢাকা সেই পথিকের চরণ চিহ্ন নাই। ওহ কি চমৎকার গান ভাই, এবং মুখস্থ, এবং সেই হ্যাঁ সেই পথিকের চিহ্ন না থাকলেও আমরা কিন্তু তার পথ ঠিকই ফলো করে ওনাকে স্মরণ করে নিয়ে এসেছি আমরা ইন্টারভিউতে। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আপনাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবো। অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে গাওয়া। এখন কিংবদন্তি আরেকজন মহাপুরুষ যার একই অঙ্গে অনেকগুলো রূপ রয়েছে, সেই রূপের একটি অংশ প্রকাশ করার জন্য ব্যারিস্টার এবং সলিসিটর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এম কে হাসান ভাই আপনাকে অনুরোধ করছি। আজকে আমি একটা গানে চলে যাই। অবশ্যই। জব্বারের সেই চমৎকার গান এখনো ভাই পুরনো দিনে গেছে, আমি একটু পুরনো দিকে চলে যাই। তুমি কি দেখেছো কবু? অবশ্যই। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা আকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সুবহানাল্লাহ। আমরা প্রতিজ্ঞা করছি আপনাকে জীবনে পরাজিত হতে দেব না। ধন্যবাদ। আর হাত ধরে রাখবো, আপনি বিজয়ী, বিজয়ীর বেশি থাকবেন আপনি আজীবন। এবং এটা কিন্তু এতটুকু আশা ছবির গান, হ্যাঁ, এই বিষয়ে আমার মনে আছে এটা এত জনপ্রিয় ছিল যে গ্রামোফোনের সব রেকর্ডগুলির কালার থাকতো কালো, এটার কিন্তু কালার দেওয়া ছিল। আর আমার শেষ পর্যন্ত চলে এসছে, আমাকে কিছু বলবেন? অফকোর্স আমাদের স্টার, ব্যারিস্টার সুপার স্টার বলো না, সুপারস্টার, সুপারস্টার আলালুদ্দৌলালের গানের নায়ক এবং মন শুধু মন ছুঁয়েছে, তারপরে অন্যান্য সমস্ত গানগুলোর, আমি খালি ছোট্ট করে বলুন যে আমাদের গানগুলোর যে চমৎকারভাবে শুনিয়ে অডিয়েন্সকে ঘুম পাড়িয়ে দেয়। আমি ছোট্ট করে কবিতা আবৃত্তি করবো 1 মিনিটের, তারপর আমি গান শেষ করবো। আমি শুনি গঙ্গোপাধ্যায় বিখ্যাত যে কবিতা কেউ কথা রাখেনি, সেটি দিয়ে আমি 1 মিনিটে শেষ করেছি। শেষের পংক্তিগুলো থেকে, বুকের মধ্যে সুগন্ধের মল মেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনি আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে ছিনিয়ে এনেছি 108টি নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। তবে আমার প্রিয়তম স্ত্রী কথা রেখেছে। আমরা যাওয়ার আগে ভাইয়া আমরা গান শেষ করে যাই। তুমি কি দেখেছো কবু? হ্যাঁ, যে মানুষ মানুষের জন্য, ঠিক আছে? ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান। না দুঃখিত, আমি একটু মানুষ মানুষের জন্য রেডি। মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য।